আসসালামু আলাইকুম। বাংলাদেশের ৪০ থেকে প্রায় ৫০ ভাগ মানুষ মনে করছে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকার দরকার নেই। ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। আসলে কি তা সম্ভব? আবার অনেকেই মনে করছে ভারতের সাথে যুদ্ধ করে সবকিছু একেবারে জয় করে ফেলবে। আসলে কি ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশের টিকা সম্ভব? কল্পনায় অনেক কিছুই সম্ভব, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আসুন আমরা একটু আজকে দেখে নেই যে ভারতের সাথে বাংলাদেশে যুদ্ধে জড়ালে বাংলাদেশের কতক্ষণ টিকা সম্ভব। যুদ্ধ করতে গেলে তিনটি জিনিস আপনার হিসাবে রাখতে হবে, যে তিনটি জিনিস যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের মাঠে সরাসরি প্রভাবক হিসেবে কাজ করে। প্রথম, অর্থনীতি। যুদ্ধের ক্ষেত্রে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সাম্প্রতিক বিশ্বের দিকেও যদি তাকাই, ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনকে পশ্চিমা বিশ্ব বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করতেছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। তারপরে ইউক্রেন এখানে কুলাতে পারতেছে না। পাশাপাশি রাশিয়ারও যুদ্ধের ক্ষেত্রে বাজেট বাড়াতে গিয়ে তাদের অন্যান্য ক্ষেত্রে বাজেট স্বল্পতার সৃষ্টি হয়েছে। আপনার কাছে টাকা আছে, আপনি মেশিন কিনতে পারবেন, আপনি অস্ত্র কিনতে পারবেন, কিন্তু যুদ্ধ করতে পারবেন। আপনার কাছে টাকা নাই, আপনি দীর্ঘদিন যুদ্ধ করতে পারবেন না, যুদ্ধের ময়দানে আপনি লড়তেও পারবেন না। অর্থনীতি একটা যুদ্ধের ক্ষেত্রে বড় বড় ধরনের ভূমিকা পালন করে। এখন আমরা বাংলাদেশ এবং ভারতের অর্থনীতির দিকে যদি তাকাই, তাহলে বাংলাদেশের অর্থনীতির চেয়ে ভারতের অর্থনীতি যোজন যোজন এগিয়ে। ভারত প্রতি বছর সামরিক খাতে যে পরিমাণ বাজেট ঘোষণা করে, তাদের প্রতি বছর যে পরিমাণ তারা অস্ত্র আমদানি করে, তার চেয়ে বাংলাদেশে অনেক পিছিয়ে রয়েছে। ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। তো শুধুমাত্র মুখে মুখে যুদ্ধ করলেই হবে না। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে, ইউটিউবে যুদ্ধ করে জিতলেই হবে না। যুদ্ধ করতে গেলে, জিততে গেলে লড়াই করে জিততে হবে। যুদ্ধের মাঠে লড়াই করে জিততে হবে, ফেসবুকে না, চায়ের আড্ডায় না। এটা বাস্তব, আপনাকে এটা বুঝতে হবে, বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে সামরিক শক্তি। সামরিক শক্তি নিয়েও যদি আমরা একটু ভারতের সাথে বাংলাদেশের তুলনা করি, ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সামরিক শক্তি হলো ভারতের। প্রায় ৬ লক্ষ তাদের সেনাবাহিনী সংখ্যা, আর বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা ১,১৫,০০০ থেকে ২০,০০০। রাশিয়ার এত বেশি সেনাবাহিনী রয়েছে, তারপরও ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা বর্তমানে বিভিন্ন দেশ থেকে ভাড়াটে যোদ্ধা নিচ্ছে তাদের পক্ষে হয়ে যুদ্ধ করার জন্য। সেই ক্ষেত্রে ভারতের এই বিশাল সেনাবাহিনীর সাথে, এই বিশাল সামরিক শক্তির সাথে বাংলাদেশ যুদ্ধ করে কতক্ষণ টিকতে পারবে? আপনার মনে হবে, অনেকেই ফেসবুকে, ইউটিউবে, চায়ের আড্ডায় লাফাইয়া বলতেছে আমরা 18 কোটি বাঙালি, 18 কোটি মানুষ যুদ্ধে নামবো। যুদ্ধ তো আর শুধু হাত পা নিয়ে নামলে হবে না, যুদ্ধ করার জন্য অস্ত্র দরকার, সরঞ্জাম দরকার, সেইগুলো তো আমাদের কাছে নেই। সুতরাং আবেগ আর বাস্তবতা, এটা অনেক একটা ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট একটা জিনিস। হয়তো বাংলাদেশ ভারতের যুদ্ধের যদি উপক্রম হয়ে যায়, আমাদের পাকিস্তানকে আব্বা ডাকতে হবে, চায়নাকে নানা ডাকতে হবে, বিভিন্ন দেশকে এইভাবে আপনাদের সম্বোধন করে অস্ত্রের যোগান নিতে হবে। এইভাবে আসলে যুদ্ধ চলতে পারে না। যুদ্ধ করতে হবে নিজের শক্তি দিয়ে, নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে। এখন কিছুদিন আগে ভারত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আমরা কি চিন্তা করতে পারি, আমাদের কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চিন্তা আমাদের নাই? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা তো দূরের কথা, এই চিন্তাই আমরা করতে পারি না। বাংলাদেশের প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটার তো মেরুদণ্ডই নাই, একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এখানে চিন্তা শক্তির খুব অভাব। বড় বড় ডিগ্রি বাড়তেছে, এ প্লাস বাড়তেছে, গোল্ডেন এ প্লাস বাড়তেছে, কিন্তু কয়জন আমরা স্বশিক্ষিত হতে পেরেছি? আমরা যদি এখন আপনাদের বলি যে আপনাদের একটা ইংরেজিতে সিভি বা বায়োডাটা লিখতে, যারা আমার ভিডিওটি দেখছেন, কয়জন পারবেন? বাংলা দিয়ে লিখতে বললে তো আমরা অনেকগুলো বানান ভুল করে বসে থাকবো। সেখানে আমরা কোথায় ড্রোন বানাবো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাবো, পারমাণবিক বোমা বানাবো, এগুলো আসলে আমরা অনেক পিছিয়ে রয়েছে। আমাদের চিন্তা শক্তি বাড়াতে হবে, প্রযুক্তিগত বাজেট বাড়াতে হবে, প্রযুক্তির দিকে নজর দিতে হবে। নিজেদের সামরিক শক্তি শুধু জনসংখ্যা দিয়ে বাড়ালেই হবে না, প্রযুক্তির দিক থেকে সামরিক বাহিনীকে উন্নত করতে হবে, তাদের হাতে আধুনিক অস্ত্র দিতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের মতো অস্ত্রই তো বাংলাদেশের হাতে নাই।
এখন তৃতীয় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। তো এই অত্যাধুনিক অস্ত্রগুলো বাংলাদেশের লাগবে, তাহলে আপনি অন্য কোনো দেশের সাথে যুদ্ধের উপক্রম হলে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারবেন। ভারত তো দূরের কথা, মায়ানমারের সাথে তো যুদ্ধে বাংলাদেশের জয়লাভ করা সম্ভব না। মায়ানমার কিছুদিন পর পরেই চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে বুলেট ছুড়তেছে, বোমা ছুড়তেছে, কিন্তু এখানে কোনো জবাব দিতে দেওয়া হয় নাই বাংলাদেশের পক্ষ থেকে। মায়ানমার একটি সামরিক শাসিত সরকার চলতেছে, যেখানে আমেরিকা 101টা মায়ানমারকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, তারপরও মায়ানমারের তো কিছু হয় নাই। মায়ানমারের সেই অর্থনৈতিক শক্তি রয়েছে, সামরিক শক্তি রয়েছে, তারা তাদের নিজেদের মতো করে চলতেছে, তাদের প্রযুক্তিগত উন্নতি সাধিত হচ্ছে দিন দিন। বাংলাদেশের এমন একটা পর্যায়ে রয়েছে, আসলে এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট থেকে যে মেধাবী স্টুডেন্ট গুলো বের হয়, এগুলো বিদেশে চলে যাচ্ছে, বিদেশে গিয়ে তাদের মেধা বিক্রি করে দিতেছে, দেশের কাজে লাগতেছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, বাংলাদেশের যারা মেধাবী আছে তাদেরকে নিয়ে প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে, দেশকে সামরিকভাবে শক্তিশালী করতে হবে। ভারতের এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিছুদিন আগে উৎক্ষেপণ করেছে, প্রায় 3000 বর্গমাইল দূরে গিয়ে আঘাত করতে পারে। তো ভারত এমন একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে নিক্ষেপ করবে, এক জেলা একদম শেষ হয়ে যাবে। এখানে আপনার লাঠি দিয়ে যুদ্ধ হবে না, বাংলাদেশকে প্রযুক্তির দিকে নজর দিতে হবে, নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। আমরা যদি ইরানের কথা বলি, পশ্চিমা বিশ্ব তাকে চেপে ধরে রাখছে, তারপর ইরানের কিচ্ছু হচ্ছে না, কারণ ইরান মেশিনের অস্ত্রের স্তূপ বানিয়ে রাখছে, সেই ক্ষেত্রে তাদের মেরুদণ্ড শক্ত রয়েছে। বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ হোক বা না হোক, বাংলাদেশের সামরিক শক্তিকে আরো আধুনিক করতে হবে। যদি কখনো প্রয়োজন হয় সেটা ব্যবহার করবে, না হলে নিজেদের সুরক্ষা নিজেদের রাখতে হবে। বাংলাদেশের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? কিচ্ছু নাই, কিন্তু ভারতের আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বাংলাদেশের নাই। বাংলাদেশের এপার থেকে ঢিল মেরে তার বোমা ওই পারে নিক্ষেপ করা যাবে না, এটা প্রযুক্তিগত দিক থেকেই নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে শুধু মুখে মুখে নয়, চায়ের স্টলে নয়, শুধু ফেসবুকে নয়, সোশ্যাল মিডিয়া নয়, বাস্তবতা বুঝতে হবে। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে একেবারে খুব বেশি লাভ হবে না, কারণ এই বর্তমান বিশ্বে কোনো দেশ স্টেবল বন্ধুত্ব থাকে না বা শত্রু থাকে না। আজকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, আগামীতে ভালো হতে পারে। পাকিস্তানের সাথে ভালো হয়েছে, আগামীতে খারাপ হতে পারে। সুতরাং একেবারেই কোনো দেশকে শত্রু বানানো কোনো রাষ্ট্রের পক্ষে এটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আশা করব বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রযুক্তির দিক থেকে প্রযুক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। জানি না সেই ঘুম কোন সরকারের ভাঙবে। সবাইকে ধন্যবাদ।